নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল কলকাতার রাজপথে এমন একটি মারাত্মক আইন ভঙ্গ করেছেন, যে আইন ভঙ্গটার জন্য আজকে পশ্চিমবঙ্গের মিডিয়াতে ট্রায়াল বসে গিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধী। কার্যত এটা পারলে তারা নিজেরাই ডিসিশন দিয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির পিছনে চড়েছেন অথচ মাথায় হেলমেট দেয়নি। এই নিয়ে গতকাল প্রাইম টাইমে কার্যত একাধিক ডিবেট চলল পশ্চিমবঙ্গের মিডিয়াতে। আর পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মানুষ কেন এই মিডিয়াকে বেশ কিছু বিশেষ তকমা দিয়ে থাকে আজকে আপনাদেরকে দেখাবো এই এপিসোডে। পাশাপাশি এই এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব কুণাল ঘোষের প্রেস কনফারেন্সের একটি অংশে, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়াকে কার্যত তিনি চুপ করিয়ে দিয়েছেন গতকাল। কারণ কুণাল ঘোষের এগেনস্টে একসময় ডিম থেরাপি হয়েছিল, আপনারা সকলেই দেখেছিলেন। আর সেই উদাহরণ টেনে এনে কিভাবে কুণাল ঘোষ তাদের মুখ বন্ধ করলেন দেখাবো আপনাদেরকে এই এপিসোডে। সাথে সাথে আমি আপনাদেরকে বিধানসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি বিশেষ বক্তব্য দেখাবো, যে বক্তব্যে একসময় পশ্চিমবঙ্গের এক কালী মন্দিরের কালী ঠাকুরকে প্রিজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া আইপিএস অফিসারকে তিনি সাসপেন্ড ঘোষণা করেছেন। আর এই সাসপেন্ডটি ঘোষণা হওয়ার পরেই আমার মনে একটি আশা জেগে উঠেছে, যে ভিডিওটি আমি আপনাদের এখানে দেখাবো, যে কালী ঠাকুরের সঙ্গে ওই বর্বরচিত আচরণ করার জন্য যখন আইপিএস অফিসার সাসপেন্ড হতে পারেন, তাহলে নিশ্চয়ই যে ভিডিওটি আমি দেখাবো, যেখানে মা দুর্গার সঙ্গে এই বর্তমান সরকারে অপমানজনক কাজ চলছে, সেই জন্যও নিশ্চয়ই আধিকারিকরা অর্ডার অনুযায়ী গ্রেপ্তার হবেন। শুধু তাই নয়, এরপরেই আমি আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গে যে ছাত্র আন্দোলন ঘটেছিল, সেই ছাত্র আন্দোলনের ঘটনা তুলে ধরে মাননীয় মুখ্যমন্ত্রী 5 জনকে ইতিমধ্যেই গুন্ডা দমন আইনে গ্রেপ্তার করার কথা বলেছেন বিধানসভাতে দাঁড়িয়েই। কিন্তু সেই 5 জন ছাড়াও আরো বেশ কিছু মানুষের ছবি পাওয়া গিয়েছে। যাই হোক, সেই ভিডিও আমি দেখাবো এবং দেখানোর পরে সরকারের কাছে এতটুকুই আশা করতে পারি, যেভাবে ওই 5 জনকে গুন্ডা দমন আইনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকেও করা হবে। এবং সর্বশেষ আমি শতরূপ ঘোষের একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, যেখানে শতরূপ ঘোষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের এই সময় নামকাবাস্তে বিরোধী দলনেতা, তার উদ্দেশ্যে কিভাবে বকলেস পড়ার কথা বলেছেন এবং কটূক্তি করেছেন। আমি শোনাবো আপনাদেরকে সেই সমস্ত কিছু বিষয়ের ভিডিও এবং আলোচনা করবো এই সমস্ত কিছু আজকের প্রতিবেদনে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন প্রথমে আমরা নজর রাখি কিভাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই রাজ্যের একটা বৃহৎ আইন ভঙ্গ করেছেন এবং সেই আইন ভঙ্গ নিয়ে মিডিয়া ট্রায়াল রীতিমতো কালকে সারা দিন চলেছে। আজ সকালেও বেশ কিছু জায়গায়, বেশ কিছু ইউটিউবে প্রতিবেদন পর্যন্ত তৈরি করা হয়ে গেছে, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এত বড় আইনটি ভঙ্গ করলেন কিভাবে আজকের দিনে, যখন এখানে আইনের শাসন চলছে পশ্চিমবঙ্গে। কি সেই আইন ভঙ্গ? সেটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে যখন তিনি লালবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন দেখা গিয়েছিল যে গাড়ির পিছনে তিনি বসে রয়েছেন, অথচ তার মাথায় কোনো ধরনের হেলমেট নেই। আমি আপনাদেরকে সেই ভিডিওর কিছু অংশও দেখাবো, দেখুন। হ্যাঁ, এই সেই সময়কার দৃশ্য যখন তিনি লালবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং উপাসনা চৌধুরী নামে যে তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছে, তার স্কুটির পেছনে তিনি বসেছিলেন এবং মাথায় হেলমেট ছিল না। সমর্থন কিন্তু আমি করছি না। আইনের যে কোনো জায়গায় কোনো রকম যদি ভঙ্গ আমরা দেখি, নিশ্চয়ই সেটা নিয়ে প্রতিবাদ করব। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন হেভিওয়েট পলিটিশিয়ান বলে তিনি যে আইন ভঙ্গ করবেন, সেটা আমি একবারও বলছি না এবং সেটাকে সমর্থনও করছি না। অবশ্যই আইনের আওতায় এনে ওই গাড়ির এগেনস্টে চালান কাটা উচিত এবং এই আইন যে সকলকেই মানতে হবে সেটাও বলা উচিত। এবং সেটা আমি বললেও এই পশ্চিমবঙ্গের যে গুণধর মিডিয়া রয়েছে, যারা জনরোষের শিকার হয়ে যাওয়ার পরে আক্রমণের কথা বলে মিনমিন করে কান্নাকাটি করে, সেই সমস্ত মিডিয়া কিন্তু বলতে পারে না। তারা এক পক্ষ থাকে, তারা এক ধরনের কথা বলে, এক চোখ খুলে রাখে এবং এক চোখেই সমস্ত কিছু বিশ্বকে দেখে এবং সমস্ত কিছু সাধারণ মানুষকেও দেখানোর চেষ্টা করে, যেটা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হেলমেটবিহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে, আর তার জন্য গোটা পশ্চিমবঙ্গের মিডিয়া গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত আমাদের কান ঝালাফালা করে দিয়েছে, যার বিশেষ কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো, দেখুন। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটিতে চেপে যাচ্ছেন লালবাজারের উদ্দেশ্যে, যে ছবি ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, যে ছবি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলমেট ছাড়া শহরের রাজপথে, একেবারে হেলমেট ছাড়া, ট্রাফিক রুলের কোনো তোয়াক্কা না করে লালবাজারের দিকে যাচ্ছেন।
দেখলেন যে চ্যানেলটি আমি আপনাদেরকে দেখালাম, এই চ্যানেলটি এবং ওই কুসুম রঞ্জন ঘোষের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের মধ্যে এখন তীব্র কম্পিটিশন চলছে যে কে আগে পৌঁছাতে পারবে একটু তাবেদারিতে। যাই হোক, এই সমস্ত ডিবেট তো চলছেই, তাছাড়া বিভিন্ন ধরনের ইউটিউবার সাংবাদিক যারা রয়েছে তারাও কিন্তু এই ঘটনা নিয়ে আওয়াজ তুলেছেন এবং তোলাই উচিত। ঠিক আছে, নিশ্চয়ই তারা অবশ্যই প্রতিবাদ করতে পারেন যেখানে আইন ভঙ্গ হয়েছে, কিন্তু এক চোখে কেন? দেখুন প্রতিবাদী ইউটিউবার তারা কি লিখছে প্রতিবেদনে, হেলমেটবিহীন মমতা কেস নয় কেন প্রশ্ন তুলেছেন তিনি। বেশ দারুণ একদম নিরপেক্ষ ইউটিউবার প্রশ্ন তুলেছে। এরপরে আমি আপনাদের আরো কিছু সংবাদ মাধ্যমের কাটিং দেখাচ্ছি। সেখানে দেখুন কলকাতা নিউজ বলে একটি কাটিং, সেখানে দেখা যাচ্ছে সুরক্ষার পরোয়া না করেই হেলমেট ছাড়াই মোটর বাইকে মমতা বন্দ্যোপাধ্যায়। পরেরটা আপনারা দেখুন এনবি বাংলা, সেখানে লেখা রয়েছে হেলমেট ছাড়াই তীব্র হর্ন বাজিয়ে স্কুটিতে চেপে ছুটলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আপনারা দেখুন একটু নামজাদা বাংলা চ্যানেল, সেখানে কি লেখা হচ্ছে হেলমেট ছাড়াই স্কুটিতে চেপে বাড়ি গেলেন মমতা, গোঁসা কালীঘাট তৃণমূলের। আর এই সমস্ত প্রতিবেদন গতকাল থেকে দেখার পরে আমার মনে একটাই প্রশ্ন এলো, হয় এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচন্ড স্নেহ করে, হয় এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচন্ড ভালোবাসে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের বা সুরক্ষার কথা চিন্তা করে, তার জন্য এই ধরনের প্রতিবেদন করেছে। কারণ এই যে হেলমেটবিহীন তিনি যাচ্ছেন, যে কোনো মুহূর্তে গাড়ি থেকে পড়ে গিয়ে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, আর এটা হয়তো এরা চান না বলে এই ধরনের প্রতিবেদন করছে। আর না হলে এরা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে প্রচন্ড হারে চিন্তিত এবং পশ্চিমবঙ্গের কোনো ধরনের আইন শৃঙ্খলা যাতে কেউ না ভাঙতে পারে তার জন্য নিজেদের অবদান দিচ্ছে। যদি প্রথমটা হয়ে থাকে সেটার ক্ষেত্রেও ওয়েলকাম, কারণ শুভেচ্ছা তারা করতেই পারেন। আর যদি দ্বিতীয়টা হয়ে থাকে সেটার ক্ষেত্রেও ওয়েলকাম। অবশ্যই পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের ট্রাফিক আইন ফলো করা উচিত, কিন্তু এক ক্ষেত্রে কেন এই ধরনের প্রশ্ন? এটাই হচ্ছে আজকে সব থেকে বড় আমাদের মনে যে প্রশ্ন উকি দিচ্ছে সেটা। আজকে সকলেই সাংবাদিকদেরকে একটি বিশেষ তকমা দিচ্ছে, বিভিন্ন জায়গায় সাংবাদিকরা জনরোষের শিকার হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ এই ধরনের প্রতিবেদন। কিছুদিন আগে ওই চ্যানেলে একটি প্রতিবেদন হয়েছিল যেখানে কোনো রকম মানুষ আর হেলমেট ছাড়া ঘুরতে পারবে না, এমনটাও কিন্তু ফলাও করে বলা হয়েছিল। দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায়, বিশেষত শহর কলকাতায় আমরা দেখে দেখে অভ্যস্ত কলকাতার মানুষ হিসেবে, বিশেষ পরব হলে হেলমেটের প্রয়োজন নাকি পড়ে না। মাথায় নাকি বিশেষ রকমের টুপি পরা থাকলে হেলমেট না থাকলেও চলে, সে সময় নাকি ছাড় পাওয়া যায় ট্রাফিক পুলিশের। এই মুহূর্তের যে বড় খবর, আজকের সারা দিনের বড় খবর, হেলমেট ছাড়া দাদাগিরির দিন শেষ। হেলমেট নিয়ে অত্যন্ত কড়া রাজ্য সরকার। হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না, বাইক চালাতে গেলে, দু চাকা চালাতে গেলে হেলমেট পরতেই হবে ভাই, কোনো কিছু করার উপায় নাই। বেশ অত্যন্ত ভালো খবর। আমরা তো চাই না যে আইন ভঙ্গ হোক পশ্চিমবঙ্গে, এবং এই হেলমেট ছাড়া কত মানুষের প্রাণ চলে যাচ্ছে, নিশ্চয়ই এটা ফলো করা উচিত। আর যেভাবে এই সাংবাদিকেরা প্রশ্ন তুলেছে তাতে দেখে মনে হচ্ছে না যে কি সুন্দর এরা আমাদের পশ্চিমবঙ্গের আইন নিয়ম নীতি নিয়ে আজকে চিন্তিত। কিন্তু আপনাদের চোখ খুলবে এর পরেই যে এরা কিভাবে এক চোখ বন্ধ করে থাকে এবং কেন বিশেষ ক্ষেত্রে এদেরকে বিশেষ তকমা দেওয়া হয়। বহু সাধারণ মানুষ এদের প্রতি ক্ষুব্ধ হয়ে যায়। তার কারণ এই যে চ্যানেলটি আপনাদেরকে দেখালাম, যে চ্যানেলে এইভাবে ফলাও করে হেলমেটের কথা বলা হচ্ছে, সেই চ্যানেলেই আমরা দেখেছি বিজেপির যে যাত্রা রয়েছে সেই যাত্রাতে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একেবারে হেলমেট বিহীন কোনো রকম নিয়মের তোয়াক্কা না করেই কিভাবে ঘুরে বেড়াচ্ছেন বাইকে, প্রচুর ধরনের তাদের যারা সহকর্মী রয়েছে তাদেরকে নিয়ে। দেখুন নজর রাখবো আমতার দিকে, যেখানে বিজেপি জনসংযোগ মিছিল হচ্ছে, সেখানে বাইক মিছিল করছেন, বাইকে জনসংযোগের কাজ সারছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে আমরা এই ছবি দেখছি যেখানে রবিবাসরীয় ভোটের আগে রবিবার এবং সেই রবিবারের রবিবাসরীয় প্রচারে আমরা দেখতে পাচ্ছি আমতায় সুকান্ত মজুমদারের বাইক মিছিল, জনসংযোগে সুকান্ত মজুমদার। দেখলেন কি মিষ্টি সাংবাদিকতা না, কি ধরনের মিষ্টি চ্যানেল না, যে এত বড় একটা বাইক র্যালি হলো, এত বড় একটা জনসংযোগ মিছিল হলো, এবং সেই বাইকের মধ্যে কে বসে রয়েছেন? যা তা আমার মতো আপনার মতো কোনো ধরনের সাধারণ মানুষ নয়, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, যিনি একেবারে টপ লেভেলের এই পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা। তারপরেও এই ধরনের মিছিল একটি করলেন, মাথায় কোনো রকম হেলমেটটি আপনারা দেখতে পেলেন না। কিন্তু তারপরেও এই যে পশ্চিমবঙ্গের বিশেষ মিডিয়াটি রয়েছে, যাদেরকে বহু মানুষ বিশেষ তকমা দিয়েছেন, সেই মিডিয়াতে এত বড় পুরো ক্লিপিংসটার মধ্যে এক
একবারও তার মাথার হেলমেট নিয়ে বা আইন কানুনের তোয়াক্কা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা একটা শব্দও বললো না। অথচ এই চ্যানেলটি এর আগে আমি আপনাদেরকে দেখালাম কি ধরনের আইন পশ্চিমবঙ্গে লাগু হচ্ছে এই নিয়ে বিশেষ প্রতিবেদন করলো এবং বিশেষ টুপির কথা এরা বলেছিল। আমি যে ভিডিওটি দেখালাম আপনাদেরকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার মাথায় তো কোনো বিশেষ টুপি ছিল না। আর এরপরে আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো তিনিও রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রী এবং এই রাজ্যের অন্যতম একজন বিজেপির সর্ববৃহৎ নেতা মাননীয় দিলীপ ঘোষ। তিনি তো কলকাতার ইকো পার্কে এর থেকেও ভয়ঙ্কর বেশি বড় গাড়ি চালিয়েছিলেন, যে বাইকটির দাম 53 লক্ষ টাকা। আর এটা আর কেউ নয়, আমাদের যে পশ্চিমবঙ্গের সাংবাদিকরা রয়েছে তারাই জানিয়েছিলেন। দেখুন। জবরদস্ত ও বলছে পেছনে সোফা ঘুমিয়ে দেখলেন তো ভিডিওটা, এবং আপনাদের স্ক্রিনে এই ভিডিওটা আবার চালিয়ে দেখাচ্ছি। এখানে কি লেখা রয়েছে আপনারা দেখুন বড় করে, 53 লক্ষ টাকার 200 সিসির বাইকে দিলীপ ঘোষ ভাইরাল ভিডিও। অথচ যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই হেলমেট বিহীনী মিছিলে গাড়ির পিছনে বসেন, সেখানে তাদের ওই ওপরের লেখাটা পাল্টে গিয়ে হয়ে যায় হেলমেট ছাড়া স্কুটিতে মমতা। তাহলে বলুন যে কিভাবে এই যে আমাদের আজকের কার মিডিয়া রয়েছে তারা নিরপেক্ষ, কিভাবে এদেরকে নিরপেক্ষ বলবেন? আপনারা অনেকে বলতে পারেন যে আপনিও বা কিসের নিরপেক্ষ, আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই এই প্রতিবেদন বানাচ্ছেন। না, আমি এখনো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রাক্তন চিফ মিনিস্টার, তার মাথায় হেলমেট দেওয়া উচিত ছিল। তাকে বহু মানুষ ফলো করে, তার দলের বহু মানুষ ফলো করে, তাই তার মাথায় হেলমেট প্রয়োজন ছিল। এবং এটা তিনি যে করেননি, ওই যে গাড়িটিতে তিনি বসেছিলেন সেটাতে নিয়ম মেনে যে 1000 টাকা চালান রয়েছে সেটাও কাটা উচিত। এটাকে আমি একদমই সমর্থন করছি না। আমি এই কথাই বলছি যে পশ্চিমবঙ্গের মিডিয়া আজকে জনরোষের শিকার হয়ে আক্রমণের নামে মিনমিন করে যে কান্নাকাটি করে, সেটা কেন, সেটা আপনাদের সামনে তুলে ধরা আমার অত্যন্ত জরুরি ছিল। যে একজন মাথায় হেলমেট, তাও পিছনে বসে রয়েছেন, সে গাড়ি চালাচ্ছে না, পিছনে বসে থাকার জন্য সেটা নিয়ে গোটা পশ্চিমবঙ্গে এত বড় খবর হতে পারে। আর এই পশ্চিমবঙ্গের যারা একাধিক হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গ থেকে গিয়ে কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছেন, তারা যখন আইনের মিনিমাম তোয়াক্কা করেন না, তখনই এই চ্যানেলগুলোর একটা কথাও মুখ থেকে ফুটে ওঠে না। তাই এই সমস্ত মিডিয়া, এই সমস্ত সাংবাদিক, এই সমস্ত চ্যানেল সেদিন নিশ্চয়ই মানুষের সম্মান পাবে। সেদিন মানুষ নিশ্চয়ই তাদের উদ্দেশ্যে ঠান্ডা জলের পানীয় তুলে দেবে এই ধরনের গরমের কোনো মিছিল কভার করতে গেলে, যেদিন তারা দুটো চোখ খুলেই খবর করবেন, যেদিন তারা নিরপেক্ষ হবেন, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলমেট না পরাটাকে ইস্যু বানিয়ে খবর করবেন, এবং যেদিন ওই ইকো পার্কে দিলীপ ঘোষের 53 লাখ টাকার গাড়িও যখন তিনি হেলমেট ছাড়া পরে ঘুরবেন সেটা নিয়েও ইস্যু করবেন, তবেই প্রাপ্য সম্মান নিশ্চয়ই পশ্চিমবঙ্গবাসী এনাদেরকে দেবেন। আর এই ঘটনায় আপনাদেরকে এরপরে নিয়ে চলে যাব কলকাতার প্রেস ক্লাবে। সেখানে কুণাল ঘোষ আরো একটি বড় পয়েন্ট তুলে ধরেছেন। এই যে কলকাতার একটা ছাত্রদের আন্দোলন থেকে আগ্রাসনের প্রকাশ পাওয়া গেল, সেখানে মিডিয়ার উপরে যে জনরোষ আছড়ে পড়লো, সেটা নিয়ে যে সাংবাদিক মহল একেবারে প্রতিবাদের বা নিন্দার ঝড় তুলে দিয়েছে, সেটা নিয়ে এখন জবাব দিলেন কুণাল ঘোষ। তিনি বললেন, যেদিন আমার উপরে ডিম পড়েছিল, অর্থাৎ কুণাল ঘোষের উপরে ডিম পড়েছিল, সেদিন কিন্তু সেখানে কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না। একটি ছেলে কুণাল ঘোষের মাথায় হাঁটতে হাঁটতে গিয়ে ঢিল মেরেছিলেন, আর নিচে বড় বড় করে হেডলাইন চালিয়েছিল এই মিডিয়ারাই যে জনরোষের শিকার হয়ে গেলেন কুণাল ঘোষ। সেদিন কিন্তু বিজেপির হামলার শিকার কুণাল ঘোষ হয়েছেন, এটা বলেননি, এমনটাই মনে করিয়ে দিলেন কুণাল ঘোষ। শুনুন। জনরোষ কোনটা আর অসভ্যতা কোনটা? আমি বলছি, আমি কুণাল ঘোষ মমতা ব্যানার্জি বাড়ির সামনে থেকে বেরিয়েছি, বিজেপির একটা ছেলে আমার ডিম মারলো, কতগুলো অ্যাঙ্গেল থেকে আপনারা দেখিয়েছেন। হেডিং ছিল, এবার জনরোষের শিকার কুণাল ঘোষ। একবারও তো বললেন না বিজেপির হামলা কুণাল ঘোষের ওপর। আজকে আপনি আমায় প্রশ্ন শেখাচ্ছেন? আগে ঠিক করে শিখতে শিখুন জনরোষ কোনটা, বাঁদরামি কোনটা। কোনো প্রশ্ন আসছে না। সেদিনকে কোথায় ছিলেন? যেদিনকে বিজেপি ডিম মারছিল কোথায় ছিলেন? আপনি কেন নাটক করছেন বলুন না, চিৎকার করার দরকার নেই। আপনি প্রশ্নটা শুনুন। যেটা নিন্দা করছি, অসভ্যতা বলছি, বাঁদরামি বলছি, আমি আর কি বলবো? সাংবাদিককে আক্রমণ করা হয়েছে, মহিলা সাংবাদিক নিগৃহীত হয়েছেন, চিত্র সাংবাদিকের চোখের ওপর লেগেছে। বলছি তো বাঁদরামি, অসভ্যতা, আমি এর থেকে আর কি নিন্দা করব? আপনি কিভাবে বলছেন যে আমি নিন্দা করছি না? যখনই এই ধরনের ঘটনা ঘটেছে আমি নিন্দা করছি, কিন্তু আপনাদের এটা মানতে হবে, যখন বিজেপির একটা ছেলে দাঁড়িয়ে কুণাল ঘোষকে ডিম মারছে, তখনও আপনারা জনরোষ বলেছেন, আপনারা কিন্তু বিজেপির অসভ্যতাটা বলেননি। আপনি কি প্রশ্ন করবেন আপনার ব্যাপার, আপনার অধিকার আছে, আমার উত্তর দেওয়ার অধিকার আছে। মহিলা সাংবাদিকের গায়ে হাত পড়েছে, 100 বার নিন্দা করছি, আপনার থেকে জোরে নিন্দা করছি। কাল যারা করেছে বাঁদর, অসভ্যতা হয়েছে।
ফিল্ডে ছেলেমেয়েরা কাজ করছে, যে রিপোর্টার ফটোগ্রাফার কাজ করে সে জানে না চারপাশে ভিড়টা কোথায় চলে যাচ্ছে, সে তার মতো করে কাজ করে যাচ্ছে। সে তার নজর থাকে যে ক্যামেরায় কথা বলছে, তার নজর থাকে শুধু ক্যামেরার লেন্সের উপর দিয়ে। সেদিনকে কুণাল ঘোষেরও তাই ছিল, যেদিন কুণাল ঘোষ বাইট দিচ্ছিল ক্যামেরার লেন্সে চোখ ছিল, পাশ থেকে একটা বিজেপির ছেলে এসে ডিম মারলো। আপনারা দেখিয়েছেন জনরসের শিকার কুণাল ঘোষ। সেদিন বলেননি যে বিজেপির অসভ্যতা, সেদিন বলেননি এইভাবে ডিমটা মারা উচিত নয়, সেদিন বলেননি। কুণাল ঘোষ মিডিয়ার অনুরোধে দাঁড়িয়েছিল। কুণাল ঘোষ সেদিন বলেছিল আমার কিছু বলার নেই, আপনাদের অনুরোধে কুণাল ঘোষ দাঁড়িয়েছিল, সেই সুযোগ নিয়ে এই অসভ্য মাদরগুলো আমায় ডিম মেরেছিল, আর আমাকে টিভিতে দেখতে হয়েছে। এবার জনরসের শিকার কুণাল ঘোষ। দেখুন, লজিক তো অবশ্যই রয়েছে কুণাল ঘোষের এই কথায়, কারণ কুণাল ঘোষ নিজেও একজন সাংবাদিক এবং সাংবাদিকতার জীবন থেকেই আজকে তিনি রাজনীতিতে পদার্পণ করে বিধায়ক হয়েছেন, এমএলএ হয়েছেন, একসময় রাজ্যসভার সাংসদ ছিলেন। আর এই কুণাল ঘোষের উপরে যে ডিম থেরাপি হয়েছিল সেই ছবি তো আমি আপনাদের স্ক্রিনে এর আগেই চালিয়ে দেখালাম, আবার আপনাদের স্ক্রিনে চালিয়ে দেখাচ্ছি যে সেখানে কিন্তু কোনো রকম মানুষের ভিড়ভাট্টা ছিল না। একটা ছেলে হাতে ডিম তুলে নিয়ে এসে কুণাল ঘোষের মাথায় ভেঙে সেটাকেই জনরস হিসাবে এই মিডিয়া দেখিয়েছিল, এবং এই মিডিয়ার রিকোয়েস্টেই কিন্তু সেদিন কুণাল ঘোষ সেখানে বাইট দিয়েছিলেন। যেখানে মিডিয়ার প্রতিবাদ করা দরকার ছিল বা প্রতিবাদ নাও করুক, হয়তো তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এই ধরনের রাজনৈতিক কার্যকলাপ অনেক সময় করেছে, আবার তৃণমূলও বিজেপির এগেনস্টে এই ধরনের কার্যকলাপ বহু সময় ভোটের আগে করেছে, এ কথা কিন্তু বহু ক্ষেত্রে দেখেছি, প্রমাণিত। তাই এই ধরনের রাজনৈতিক দড়ি টানাটানি চলেই থাকে একটা দলের রাজনৈতিক সমর্থকের সঙ্গে আর একটা দলের রাজনৈতিক সমর্থকদের, কিন্তু সেটাকে পশ্চিমবঙ্গের এই গুণধর মিডিয়া জনরস হিসাবে চালিয়েছিল। সেদিন বলেনি যে বিজেপির কার্যকর্তা দ্বারা ডিমের হামলার শিকার কুণাল ঘোষ। তাই কুণাল ঘোষও আজকে যখন সুযোগ পেলেন এই মিডিয়াকে মোক্ষম জবাবটি দিয়ে দিলেন। আমি এরপরে আপনাদেরকে নিয়ে চলে যাব রাজ্যের বিধানসভায়। গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটি দারুণ হিন্দুদের জন্য কাজ করেছেন, এমনটাই তার দল বলছেন। কিন্তু হিন্দুদের জন্য কাজ তখনই হবে যখন সব ক্ষেত্রেই মা দুর্গা, মা কালী কিংবা যে কোনো হিন্দু দেবদেবীদেরকে সম্মান দেওয়া হবে। আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে আইপিএস অফিসারকে সাসপেন্ড করলেন বিধানসভায় দাঁড়িয়ে, এবং সেই আইপিএস অফিসারের দোষ কি ছিল। সেই আইপিএস অফিসার পূর্বতন সরকারের সময় মা কালীর যে মূর্তি রয়েছে সেটাকে প্রিজেন্ট ভ্যানে তুলে নিয়ে গিয়েছিলেন। দেখুন, মাতা কালীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড ঘোষণা করলাম। কালী মাতা কি জয়, মাতা কালী কি জয়। জয় মা কালী। এবং প্রকৃত একজন ব্রাহ্মণ হওয়ার জন্য, প্রকৃত একজন হিন্দু হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ডিসিশনটা রয়েছে যে মা কালীর এত বড় অপমান, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী ছেড়ে দেবেন। তার সরকার যখন হিন্দুদের সরকার, এমনটাই তিনি ঘোষণা করেন, নিশ্চয়ই খুব ভালো কাজ করেছেন। এবং এই ভালো কাজটি আমরা আর ক্ষেত্রে দেখতে পাবো কি, কারণ উত্তর কলকাতার চোরবাগানে আপনাদেরকে নিয়ে যাব। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যে বিধানসভায় বক্তৃতা দিচ্ছেন সেই বিধানসভা থেকে খুব একটা বেশি দূরে হবে না, সেই জায়গাতেই মা দুর্গার সঙ্গে কি অপমান একটা ঘটনা ঘটলো, যেটা আজকেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর এই ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলেই তার সরকারের আওতায় থাকা যে বুলডোজার রয়েছে সেই বুলডোজারের দ্বারাই ঘটেছে। আমি প্রথমে আপনাদেরকে সেই ঘটনার দৃশ্যটি দেখাবো, দেখুন। এই ভিডিও যখন আমি দেখছিলাম তখন একজন প্রকৃত হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলে হওয়ার জন্য আমার হৃদয়ের ভেতরটা কেঁদে উঠছিল। কারণ দেবী দুর্গা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বা বাঙালিদের সব থেকে বড় দেবী, এটাই আমরা মনে করে থাকি। এই দুর্গা পূজাকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গ যেভাবে সেজে ওঠে, আমাদের বাঙালি সমাজ যেভাবে সেজে ওঠে, হিন্দু মুসলিম নির্বিশেষে, তা গোটা বিশ্বের কাছে একটা হেরিটেজ তকমা পেয়েছে। আর এই মা দুর্গাকেই আমরা এইভাবে ভেঙে যেতে দেখলাম এই বর্তমান সরকারের বুলডোজারের দ্বারা। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তাদের সরকার নাকি হিন্দুদের
তৃণমূলের সরকার। তাই কালী মূর্তির সঙ্গে যে অপমানকর ঘটনা ঘটেছিল তার জন্য আইপিএস অফিসারকে তিনি বিধানসভায় দাঁড়িয়ে সাসপেন্ড করবেন। একজন দুর্গা ভক্ত হওয়ার জন্য এমনটাই প্রশ্ন আজকে করব যে এই উত্তর কলকাতার চোরবাগানের পুরসভার দায়িত্বে যারা রয়েছেন বা ওই বুলডোজার চালক তাদেরকে কি সাসপেন্ড করেছেন, গ্রেপ্তার করা হয়েছে? এটা একজন হিন্দু হিসাবে আমি প্রশ্ন তুলছি এবং জানতে চাইছি যে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনারা অনেকেই বলতে পারেন যে ওই জায়গায় হয়তো ওটা অবৈধ নির্মাণ ছিল তাই বুলডোজারকে ভাঙতে হয়েছে, আমি মেনে নিলাম। কিন্তু কলকাতা পুরসভার আন্ডারে থাকা চোরবাগানের সামনে ওই যে দেবী মূর্তির ছবিটি আঁকা হয়েছিল সেটাকে সাদা রং করে ঢেকে দেওয়া যেত না, সেটাকে কোনো রকম পর্দার আড়াল করা যেত না। এখানে প্রকাশ্যে আমরা দেখছি দেবী দুর্গার মুখকে কার্যত বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। কেন? প্রথমে কি নরেন্দ্র মোদীর ছবিটি আগে তোলা যেত না? কিন্তু নরেন্দ্র মোদীর ছবি এখানে অক্ষত থাকলেও আমরা দেখছি দেবী দুর্গার ছবি একেবারে ভেঙে দেওয়া হচ্ছে প্রথমের দিকেই। দেবী দুর্গা কি এতটাই খেলনার বিষয়? দেবী দুর্গা কি মা কালীর থেকে কোনো অংশে কম রয়েছে? যখন বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মা কালীর নামে জয়ধ্বনি দিতে পারছেন, তখন আমি বিশ্বাস করি যে আপনি নিশ্চয়ই এই পৌরসভার বিরুদ্ধে অ্যাকশন নেবেন এবং আগামী দিনে সাসপেন্ড করে এদেরকে গ্রেপ্তার করে নিশ্চয়ই জয় মা দুর্গার স্লোগান তুলবেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে। আর যদি এমনটা না হয়ে থাকে তাহলে এটাই ভাবতে হবে যে পূর্বতন সরকারের সঙ্গে যে সমস্ত আইপিএস অফিসাররা ছিলেন হয়তো প্রতিহিংসার খাতিরে আপনি বা আপনার সরকার তাদের উদ্দেশ্যে কোন রকম এই ধরনের পদক্ষেপ করছেন। না হলে এটা কোনোভাবেই জাস্টিফাই করা যায় না যে মা কালীর সঙ্গে কোনো অপমানকর ঘটনা ঘটলে তার শাস্তি হবে, অথচ দেবী দুর্গা এইভাবে একটা হিন্দু সরকার যখন গঠন হয়েছে পশ্চিমবঙ্গে তখন মাটিতে মিশে যাবে, তাও আবার বুলডোজারের আঘাতে। অন্যদিকে গতকালেরই বিধানসভাতে মুখ্যমন্ত্রী সাহেব শুভেন্দু অধিকারী তিনি আরো একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে ওই যে ছাত্র আন্দোলনের নামে যে অরাজকতা কিংবা আপনারা বলতে পারেন ওই সাংবাদিকদের উপর যে আক্রমণ ঘটেছিল সেইটার পরিপ্রেক্ষিতে 5 জনের নাম তিনি ওখানে নিয়েছেন এবং সকলেই তারা একটি বিশেষ সম্প্রদায়ের, এমনটাই সেখানে কিন্তু দেখা গেছে। এবং তিনি যে আগামী দিনে এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে কোন রকম কার্যকলাপ করবে সেটাও তিনি ঘোষণা করেছেন। আমি আপনাদেরকে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা এবং সেই ক্লিপিংসটি কিছুটা শোনাবো, দেখুন। 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয় এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে 5 জনের নাম ঘোষণা করলেন এবং এটাও বলে দিলেন যে তাদের 3 পুরুষকে এই সরকার ভোগাবে গুন্ডা দমন আইনের মাধ্যমে। অবশ্যই তারা যদি গুন্ডা হয়ে থাকে এবং তারা যদি বর্বরচিত কোনো কাজ করে থাকে, গুন্ডা দমন আইনে তাদেরকে নিশ্চিতভাবে শাস্তি দেওয়া হোক, কারণ আমরা নিরপেক্ষভাবে কথা বলবো। কিন্তু এই সরকার বলেছিল যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, শাসকের আইন নয়। আর যদি এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা সত্যিই হয়ে থাকে তাহলে আমি যে ভিডিও ক্লিপিংসটি এরপরে দেখাচ্ছি এদেরকেও নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী গুন্ডা দমন যে আইন রয়েছে সেই আইনের আওতাতে এনেই গ্রেপ্তার করবেন। এক্সক্লুসিভ সেই ছবি, এক্সক্লুসিভ, একদম এক্সক্লুসিভ সেই ছবি, এক্সক্লুসিভ ধরে মারার ভিডিও সরাসরি, এক্সক্লুসিভ একদম উপাসনা চৌধুরী। যখন এখানে পুলিশ এত রয়েছে তারপরেও একদম তৃণমূল কর্মী সমর্থক এইভাবে বাইকে নামিয়ে এটা হলো একদম সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন একদম। তাহলে দর্শক বন্ধুরা আপনারা বলুন দুটো ভিডিওর মধ্যে কোথায় পার্থক্য রয়েছে? একদিকে সাংবাদিকদের আক্রমণ করার জন্য যদি গুন্ডা দমন আইনে 5 জন, 6 জন, 7 জন, 8 জন যতজনকেই গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করা হতে পারে এবং সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলতে পারেন, তাহলে এই ভিডিওটি দেখানোর পরে কেন পশ্চিমবঙ্গের সরকার ব্যবস্থা নেবে না? যখন একটি সরকার আসার পরে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলে সেই আইনের শাসনে কোনো রকম রং বা কোনো রকম ধর্ম, জাতি, বর্ণভেদ তো নিশ্চিতভাবে দেখা উচিত নয়। তাই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যেরকম 5 জনের নাম ঘোষণা করে গ্রেপ্তার করা হলো, নিশ্চিত আকারে এদেরকেও গ্রেপ্তার করা উচিত এবং আমি আশাবাদী এই ভিডিও সরকারের কাছে পৌঁছালে নিশ্চয়ই এদেরকে গ্রেপ্তার করা হবে। আর যদি এদের এগেনস্টে কোনো রকম ব্যবস্থা না হয় তাহলে ওটাই ধরে নিতে হবে যে আইনের শাসন নয়, হয়তো শাসক জোর জবরদস্তি তাদের শাসন লাগু করার চেষ্টা করছে। আসুন এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাই রাজ্যের বিরোধী দলনেতার দিকে, বা বিরোধী দলনেতা কি বলবো, অনেকেই এখন তাকে নামকা বাস্তা বিরোধী দলনেতা বলছেন, শুধুমাত্র নামের বিরোধী দলনেতা। কারণ পশ্চিমবঙ্গ সরকার যেটাই বলছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বাক্যই প্রয়োগ করছেন সেটাই তিনি সমর্থন করছেন এবং
তিনি যে বিরোধী দলনেতা সেই ব্যাপারটাই তার মধ্যে কোনো রকম লক্ষ্য করা যাচ্ছে না। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের সরকারের একাধিক বিধায়কের যে সুর, সেই সুরেই পশ্চিমবঙ্গের নামকাবাস্তা বিরোধী দলনেতা লোকের মত অনুযায়ী তিনি গতকাল এই ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের দিকেই আঙুল তুলেছেন সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ হওয়ার জন্য। আর এই ঘটনার পরেই তার একদা সতীর্থ শতরূপ ঘোষ, তিনি এই বিষয়টার উক্তি যখন তার কাছে কোনো রকম সংবাদ মাধ্যম থেকে করা হয়, তিনি যেভাবে এই অপমানকর ভাষায় সম্ভবত এই বিরোধী দলনেতার ইঙ্গিত টেনে এনে বললেন, সেটা শুনলে আমার মনে হয় রাত্রিবেলায় বিরোধী দলনেতারও যথেষ্ট পরিমাণে কষ্ট হবে, কারণ একসময় তো একই দলের সতীর্থ ছিলেন দুজন। দেখুন, দলনেতা সুব্রত বন্দ্যোপাধ্যায় এসএফআই কে শুনুন ভাই, আমাদের সামনে না বকলেস করা বিরোধীদের কথা বলবেন না, ঠিক আছে? গলায় যেরকম কুত্তার গলায় যেরকম বাবুর বাড়ির কুত্তার গলায় যেরকম বকলেস থাকে, সেরকম যাদের গলায় শুভেন্দুর বকলেস পরানো আছে ওসব বাবুর বাড়ির কুত্তা নিয়ে আমাকে প্রশ্ন করবেন না। বিরোধী কাকে বলে গোটা ভারতের মানুষ দেখছেন, কাকে বলে বিরোধিতা। যারা সরকারের থেকে, গতকাল আমি দেখলাম ববি হাকিম বিধানসভায় কথা বলতে উঠেছে, বিরোধী ওখানে যে সরকারি বেঞ্চ থেকে সে আছে, ববি হাকিম বলছে, আরে আমি তো আপনাদের পক্ষেই বলছি, আমাকে একটু বসতে দিন, আমাকে একটু বলতে দিন। বিরোধী দলে সে নাকি কি চিফ হুইপ না কি একটা, না চিফ হুইপ না, সে কি একটা কি বিরোধী মানে উপদল নেতা না কি একটা হয়েছে ববি হাকিম। হ্যাঁ, সে এমন বিরোধী দলের বিধায়ক যে বিধানসভায় উঠে দাঁড়িয়ে বলে, সরকারকে বলে, আরে আমি বিরোধী বেঞ্চে বসছি তো কী হয়েছে, আমি আপনাদের হয়ে কথা বলতে চাইছি, একটু আমায় কথা বলতে। সরকার ঘাবড়ে গেছে যে কী ভাই, ওদিক থেকেও যদি আমাদের হয়ে কথা বলে তাহলে এদিকে যারা বসেছে তারা কি গাবজাল দিতে এসছে এখানে। সুতরাং ওই জন্য বলছি, ওই বকলেস পড়া বিরোধীদেরকে নিয়ে আমায় প্রশ্ন করবেন না। এসএফআইরা ধর্মতলায় লুটপাট করছে। বললাম তো, ও তো ওই আপনি ওই গ্রামোফোন কোম্পানির পুরো লোগোটা দেখেছেন? গ্রামোফোনের সামনে কুত্তা বসে থাকতো আর তলায় লেখা থাকতো হিজ মাস্টার্স ভয়েস। ওটা হচ্ছে ওই গ্রামোফোন কোম্পানির কুত্তাটাকে দেখবেন, ওটা হিজ মাস্টার্স ভয়েস। ইটস নট হিজ ভয়েস, ইটস হিজ মাস্টার্স ভয়েস। ছি, যদি এরকম আমাদের ক্ষেত্রে হতো বা আমার ক্ষেত্রে, আমি যদি ওই বকলেসওয়ালা মানুষটির জায়গায় থাকতাম, আমি রাজনীতি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকতাম, আমি দরকার পড়লে রেজিগনেশন দিয়ে নিজের ঘরে নিজের জীবন কাটাতাম, কিন্তু এইভাবে এই ধরনের অপমানকর বক্তব্য শোনার পরেও মুখ বন্ধ করে সহ্য করে থাকতে পারতাম না। এক সময়কার সতীর্থ দুজনা একে অপরের হাতে হাত ধরে ঘোরাঘুরি করতেন, কত মিছিল করেছেন, সেই সতীর্থকেই আজকে বকলেস পড়া এক ব্যক্তি বলে কটাক্ষ করছেন শতরূপ ঘোষ। কতটা লজিক রয়েছে এই কথার মধ্যে সেটা বাংলার মানুষ বুঝতে পারছে, কিন্তু এই কথাগুলি শোনার পরে ওই বকলেসওয়ালা ব্যক্তি, নাম তো করেননি, ওই বকলেসওয়ালা ব্যক্তি বুঝতে তো পারছেন যে কার কথাই বলছেন, তিনি কি প্রতিক্রিয়া দেবেন সেই বিষয়টাই আগামী দিনে দেখার বিষয় রইল। আজকের মতো এই এপিসোড এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গল পালস উইথ দীপ, যেখানে সত্য রং দেখে না। নমস্কার।